আমরা এতক্ষণ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কয়েকটা থিওরেম প্রমাণ করলাম। এইবার আমি আসছি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বোথ হোমোজিনিয়াস অ্যান্ড এক্স্যাক্ট। এই টাইপের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন অলরেডি প্রবলেম আমরা করে ফেলেছি, যেটা ছিল চ্যাপ্টার 2E-তে, তার প্রথমেই দেখবি কিছু থিওরেম আছে। যেমন পেজ নাম্বার 57-এ আমি যদি দেখতে পাই, সেটা হচ্ছে থিওরেম 2.5.1। এই থিওরেমটা হচ্ছে বোথ এক্স্যাক্ট অ্যান্ড হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। তার মানে একটা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা হবে এক্স্যাক্ট এবং সেটা হোমোজিনিয়াস। আচ্ছা, এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন অলরেডি আমরা সলভ করেছি চ্যাপ্টার 2A-তে। হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অলরেডি আমরা সলভ করেছি 2D-তে। 2E-তে যে প্রবলেমগুলো আছে সেগুলো বোথ এক্স্যাক্ট এবং হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা যে কোনো ডিফারেনশিয়াল ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা এই ফর্মটাতে লিখতে পারি, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, হোয়ার এম অ্যান্ড এন এগুলো বোথ ফাংশনস অফ এক্স অ্যান্ড ওয়াই। এখানে কি বলা আছে, এখানে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি তুই দেখতে চাস থিওরেমের স্টেটমেন্টটায়, সেটা এম এন সম্বন্ধে বলা আছে বোথ হোমোজিনিয়াস ফাংশনস অফ এক্স ওয়াই অফ ডিগ্রি এন। মানে এইটা সম্বন্ধে বলা আছে, এখানে এম অ্যান্ড এন সম্বন্ধে বলা আছে, এই দুটোই বোথ হোমোজিনিয়াস ফাংশনস অফ ডিগ্রি এন। আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছি, বাট একটা ফাংশন হোমোজিনিয়াস আমরা পড়িনি এখনো পর্যন্ত। তোরা কি কেউ জানিস একটা ফাংশন হোমোজিনিয়াস কখন বলা হবে? জানিস কেউ? যখন তোর প্রত্যেকটা মানে ফাংশনের যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মের যে ডিগ্রি সমান হয়। তাহলে দেখ, হোমোজিনিয়াস ফাংশনটা আমি বলে দিচ্ছি। কোন একটা ফাংশন এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এফ হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন। তাহলে এক্স ওয়াই এর যদি ডবল ভেরিয়েবল ফাংশন, মেবি ট্রিপল ভেরিয়েবল, মোর দ্যান ওয়ান, টু ভেরিয়েবলস হতে পারে, দুটো ফর্মে ডিফাইন করা হয়। এইরকম করা হয়, এক্স এর জায়গায় আমি বসাবো টি এক্স আর ওয়াই এর জায়গায় টি ওয়াই বসাবো। আমি বলছি, ডেফিনেশনটা বলছি। এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, উই পুট এক্স ইকাল টু টি এক্স, ওয়াই ইকাল টু টি ওয়াই। যদি আমি বসিয়ে দিই তাহলে ফাংশনটা নতুন করে হয়ে যাবে এফ অফ টি এক্স কমা টি ওয়াই। উদাহরণ আমি দিয়ে বলবো, এই টি এক্স কমা টি ওয়াই যদি টি টু দি পাওয়ার এন ইন্টু এফ এক্স ওয়াই হয়ে যায়, তাহলে বলবো এফ ইজ এ ফাংশন অফ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন। ও এক্সাম্পল নিয়ে ভালো বুঝতে পারবি। ধর আমি বলছি এফ অফ এক্স কমা ওয়াই, এটা বলেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আমি যদি এটা নিই, আমি যদি এফ অফ টি এক্স কমা টি ওয়াই যদি বার করে দিস, তাহলে কি হয়ে যাবে? এক্স এর জায়গায় টি এক্স বসা, তাহলে টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টি এক্স ইন্টু টি ওয়াই। তাহলে যদি টিটা কমন নিস, টি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে লক্ষ্য করে দেখ, এটা টি স্কোয়ার ইন্টু এফ অফ এক্স ওয়াই। তাহলে এটা এফ অফ টি এক্স কমা টি ওয়াই। এটা ডাবল ভেরিয়েবলের জন্য বললাম, ট্রিপল ভেরিয়েবলও করা যাবে এরকম। তাহলে লক্ষ্য করে দেখ, এইটা লেখা গেল এফ অফ টি এক্স কমা টি ওয়াই ইকাল টু টি স্কোয়ার ইন্টু এফ অফ এক্স ওয়াই। তাহলে আমি বলেছিলাম কোন একটা ফাংশন অফ এক্স ওয়াই, এটা ডবল ভেরিয়েবলের জন্যই বলছি আমি, টি এক্স সমান টি ওয়াই, এটা ইকাল টু দিস ইন্টু দিস, এরকম ফর্মে যদি লেখা সম্ভব, টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এক্স ওয়াই। তাহলে এইটা হবে এফ অফ টি এক্স কমা টি ওয়াই ইকাল টু টি স্কোয়ার ইন্টু এফ এক্স ওয়াই। বোঝা গেল? যদি এটা লেখা সম্ভব হয় তাহলে বলা হবে, এইটাকে বলা হবে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। এক্ষেত্রে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। এবার তুই বলছিস হ্যাঁ প্রতিটা টার্মের ডিগ্রি কত? প্রতিটা টার্মের ডিগ্রি হ্যাঁ 2, কিন্তু তুই যেটা বললি সেটা দিয়ে সব ক্ষেত্রে ডিফাইন করা অসম্ভব। ফর এক্সাম্পল, আমি যদি নিই এফ অফ এক্স কমা ওয়াই, এটা আমি নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই। ধর আমি এটা নিয়েছি। ফর এক্সাম্পল, ইফ উই কনসিডার এ ফাংশন দিস, তাহলে তুই কি করে প্রতিটা টার্মের ডিগ্রি সেম বলবি? এক্ষেত্রে বলতে পারছিস না। ওপরের প্রতিটা টার্মের ডিগ্রি 2 2, নিচের প্রতিটা টার্মের ডিগ্রি হাফ হাফ, মানে রুট এক্স রুট ওয়াই। এক্ষেত্রেও যদি দেখিস, লক্ষ্য করে দেখবি এফ অফ টি এক্স কমা টি ওয়াই যদি বার করিস, এক্ষেত্রে বার কর, এটা কি আসবে? এটা টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে রুট ওভার টি এক্স মাইনাস রুট ওভার টি ওয়াই।
এখানে যদি কমন নিস ওপরে এটা টি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে যদি বাই রুট টি কমন নিস এটা হচ্ছে রুট এক্স মাইনাস রুট ওয়াই। তাহলে লক্ষ্য করে দেখ এটা টি টু দি পাওয়ার 2 মাইনাস হাফ, 2 মাইনাস হাফ মানে হচ্ছে 2 মাইনাস 3/2 ইকুয়াল টু এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট এক্স প্লাস মাইনাস রুট ওয়াই। দ্যাট মিনস এটা টি টু দি পাওয়ার 3/2 ইন্টু এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে দেখ এটা এফ অফ টি এক্স কমা এফ অফ টি এক্স কমা টি ওয়াই এটা সমান লেখা হলো টি টু দি পাওয়ার দিস। তাহলে এটা লেখা যাবে দিস ফাংশন, then this function is a homogeneous function of degree 3/2। তুই যেটা বলেছিলি সেটাতে কিন্তু ওটা দাঁড়ায় না যে হচ্ছে টি টু দি পাওয়ার মানে প্রতিটা টার্মের ডিগ্রি সমান। দেখ এখানে প্রতিটা টার্মের কি ডিগ্রি সমান, ওপরে দুটো টার্মের ডিগ্রি 2, নিচের দুটো টার্মের ডিগ্রি হাফ হাফ। তাহলে সেক্ষেত্রে ওই জিনিসটা হয় না, তাহলে এইটা করতে হবে ডেফিনিশন। এটা আর একটা ডেফিনিশন আছে সেটা এই ফর্মে লেখা হয়, সেটা ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। f of x, y can be written in the form যদি x to the power n phi of y by x, এটা আমি আর অত ডিটেলে যাচ্ছি না, অথবা যদি এটা লেখা যায় y to the power n psi of x by y, এই যে কোন একটা ফর্মে আইদার এটা আর এটা। যদি বলিস উদাহরণ করে দেয় যে কোনো একটা করে নে, দেখ এই ফর্মে করা যাবে। এই উদাহরণ দুটোকেই দেখ এই ফর্মে লেখা সম্ভব। যে ফাংশনটা এই ফর্মে লেখা সম্ভব নয়, যেমন আছে ফর এক্সাম্পল যদি প্রথম উদাহরণটাই নিতাম এফ অফ এক্স ওয়াই, যে উদাহরণটা ছিল এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নিতি তাহলে দেখ এটা হচ্ছে 1 প্লাস ওয়াই বাই এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে লক্ষ্য করে দেখ এক্স স্কোয়ার এটা সাম ফাংশন অফ ওয়াই বাই এক্স হলো। দেখ এফ এক্স ওয়াই সমান লেখা গেল এক্স স্কোয়ার কমন গেলে সাম ফাংশন অফ ওয়াই বাই এক্স। তাহলে দেখ এই ফর্মটা এসছে, তাহলে ডিগ্রি 2। সিমিলারলি এটাকেও লেখা সম্ভব, ওপর নিচে তুই ভাগ করে দে, ওপরে ভাগ করে দে, বা ওপর থেকে এক্স স্কোয়ার কমন নেই ওপরের ফাংশনটা থেকে, বা তুই যদি মনে করিস দ্বিতীয় ফর্মটা লিখবো ওয়াই এর ফর্মে, দ্বিতীয় ফর্মটা করতে পারিস। এই যে এইটাকে ওপর থেকে ওয়াই টু দি ওয়াই স্কোয়ার কমন নে, ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার ওপরে মাইনাস 1, আর নিচে যদি হচ্ছে ওয়াই রুট ওয়াই কমন নিস তাহলে এটা চলে আসবে রুট ওভার এক্স বাই ওয়াই, এটা মাইনাস 1, এটা সরি এটা প্লাস। লক্ষ্য করে দেখ এটা হচ্ছে y টু দি পাওয়ার 3/2 ইন্টু ওপরটাও দেখ এটা হচ্ছে x বাই y, মানে আর একটা ফাংশন অফ আলটিমেটলি যেটা পড়ে থাকছে ফাংশন অফ x বাই y। আমার দরকার নেই যে কোনো একটা টার্ম লিখলে হবে, এটাও ডেফিনেশন বলা যায়, এটাকে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ডেফিনেশন। এটা ডবল ভেরিয়েবলের জন্য বোঝা গেল হোমোজিনিয়াস ফাংশনটা আমি বোঝাতে পারলাম কি জিনিস, ঠিক আছে। এইবার দেখ আগে যেরকম দুম করে একটা হোমোজিনিয়াস দেখ, এইবার দেখ হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলছে বুঝতে পারবি, মানে এক্স্যাক্টলি বুঝতে পারবি। এর আগে হোমোজিনিয়াস ইকুয়েশনের মধ্যে যেটা বলেছিলাম হ্যাঁ এরকম হলে হোমোজিনিয়াস হয়, তোরাও জানতি হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনেশন এটা। এইবার দেখ আমি যখন হোমোজিনিয়াস ইকুয়েশন বলছি যে হচ্ছে এইরকম ভাবে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এটা ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলবো যদি এম and n এই দুটোই both homogeneous function of same degree হয়। মানে m and n ধর হচ্ছে m ও homogeneous function of 2 ডিগ্রি, n ও homogeneous function of 2 ডিগ্রি, তাহলে আবার হবে ওই d মানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবে দিস ইজ অ্যান হোমোজিনিয়াস ফাংশন। আমি এইভাবে বলিনি, আমি বরং বলেছিলাম এই যে dy dx সমান তুই লিখবি এই সামথিং বাই সামথিং আকারে লিখবি, ওপরের প্রতিটা টার্মের ডিগ্রি নিচের প্রতিটা টার্মের ডিগ্রি যদি সমান হয় তাহলে বলবি হোমোজিনিয়াস। তোরা যেরকম বলছিল উদাহরণ হিসেবে dy dx ইকুয়াল টু ধর x প্লাস y বাই x মাইনাস y, আবার লিখছিলি dy dx ইকুয়াল টু xy বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এগুলো সব হোমোজিনিয়াস ইকুয়েশন বলছিলি। এই ডেফিনেশন দিতে গিয়ে আমি বলেছিলাম যে এই জিনিসটা যে হচ্ছে ওপরের প্রতিটা টার্মের ডিগ্রি আলাদা আলাদা হবে, নিচের প্রতিটা টার্মের ডিগ্রি আলাদা আলাদা হবে, যদি সমান হয় তাহলে বলবো দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। But this is not the definition of the homogeneous differential equation. এটা তোদের আমি বোঝার জন্য বলেছিলাম, যদি আমি ডেফিনেশন বলি ডেফিনেশন ইজ দিস, মানে আমি যদি বলি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন m dx plus n dy equal to 0 is a homogeneous differential equation বলবো if the corresponding function m and n both homogeneous function of same degree,
বা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n। যেই এটা পাবো দেখ এখান থেকে দেখ dy dx কি লেখা যায়, এখান থেকে dy dx তুই লিখতে পারবি হচ্ছে মাইনাস অফ কত, মাইনাস অফ m/n। তাহলে আলটিমেটলি যখন এটাও হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n, এটাও হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n, তাহলে দেখ আমি ওপর নিচে যেটা এখানে বাংলায় বলছিলাম ওপর নিচে প্রতিটা টার্মের ডিগ্রি সমান, এই একই কথা দাঁড়ালো। ওটা আমি বোঝার জন্য বলেছিলাম তোদের যে ওপর, এবং তোরা এইচএসে এইভাবেই বুঝেছিলি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে y ইকুয়াল টু vx বা x ইকুয়াল টু vy পুট করে সলভ করব। এটা কখন করব, ওপরে প্রতিটা টার্মের ডিগ্রি, নিচে dy dx সমান যেটা লিখবো তার ওপরে প্রতিটা টার্মের ডিগ্রি, নিচে প্রতিটা টার্মের ডিগ্রি যদি সমান হয়, এইটা বুঝেছিলি। কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন ওটা নয়, অ্যাকচুয়াল ডেফিনেশন এটা। A differential equation of the form mdx plus ndy is said to be a homogeneous differential equation if m and n both the functions of homogeneous function of same degree. মানে m and n are the homogeneous functions of same degree, মানে দুটোই যদি homogeneous function of same degree হয়ে যায়। হোমোজিনিয়াস ফাংশন নিশ্চয়ই আগে বুঝলি, এটা এখান থেকে এইটা পাওয়া যাবে, বোঝা গেল? তাহলে থিওরেমের আমি এখনো স্টেটমেন্টেই আছি, আমি এখনো থিওরেমের প্রুফে ঢুকিনি, ঠিক আছে? তো তোরা অনেকেই বলছিলি যে কোনো কেউ একজন লিখেছিলি, ঠিক আছে, যে এই থিওরেমটা বুঝতে পারিনি, ওই থিওরেমটা বুঝতে পারিনি। কেন এই থিওরেমটা বুঝতে গেলে এত কিছু লাগবে, আমার এত কিছু জানা লাগবে, এরকম তো সম্ভব নয়। আচ্ছা এটা নয় গেল, এরপরে দেখ থিওরেমের আমি সেকেন্ড লাইন পর্যন্ত এসেছিলাম। সাপোজ m and n হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি xy অফ ডিগ্রি n, n এর মান নট ইকুয়াল টু 1 বলেছে। মানে এই থিওরেমটাই বলা আছে এই ইকুয়েশনটা এই যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তো আর m n আর দ্য হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n, আর n এর মান -1 নয়, n নট ইকুয়াল টু -1, ঠিক আছে? তো ফার্দার কি বলেছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা m dx প্লাস n dy এটা বলা আছে এক্স্যাক্ট ইকুয়াল টু 0, এটা এক্স্যাক্ট, মানে এটা হোমোজিনিয়াস, আর m n হোমোজিনিয়াস অফ ডিগ্রি n এবং বলা আছে এক্স্যাক্ট, ঠিক আছে? তো তাহলে কি বলেছে, দেন কি বলেছে দেখ এইটা হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এটা হয়, মানে হোমোজিনিয়াস অফ ডিগ্রি n উইথ n নট ইকুয়াল টু -1 এবং এক্স্যাক্ট হয়, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বলছে mx প্লাস ny ইকুয়াল টু c, এটা সলিউশন হয়ে যাবে। এটা একটা থিওরেম মাত্র, হোমোজিনিয়াস এন্ড এক্স্যাক্ট। দেখ পরীক্ষায় এই থিওরেম আসবে কি আসবে না সেটা পরের ব্যাপার, ঠিক আছে? কিন্তু এটা একটা ভালো থিওরেম, যদি বলি অঙ্কে পড়ার জন্য এটা খুব ভালো থিওরেম, বোঝা গেল? তাহলে থিওরেমের স্টেটমেন্টটা মেনলি কি আসলো আমি লিখছি, থিওরেমের স্টেটমেন্টটা, থিওরেম যেটা হচ্ছে 2.5.1 স্টেটমেন্টটা আসলো যে কি আসলো, এই m dx প্লাস n dy ইকুয়াল টু 0, এইটা হচ্ছে এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা এক নম্বর জিনিস। আর একটা হলো m and n সম্বন্ধে বললো এই দুটো হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স ওয়াই কত ডিগ্রি, অফ ডিগ্রি n, হোয়ার বলা আছে n নট ইকুয়াল টু -1 হলে হবে না থিওরেমটা। তাহলে কি বলেছে, দ্য প্রিমিটিভ ক্যান বি অবটেন উইদাউট ইন্টিগ্রেটিং দ্য কোয়াড্রেচার, মানে ইন্টিগ্রেশন না করেই তোর হচ্ছে প্রিমিটিভ মানে জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ বলে জেনারেল সলিউশনটা কি হবে সেটা বলছে, ডিরেক্ট এটা লিখে দেওয়া যাবে mx plus ny equal to c, আর c কত, c is an arbitrary, মানে কি কি হতে হবে, হোমোজিনিয়াস হতে হবে উইথ এক্স্যাক্ট হতে হবে, তাহলে ডিরেক্ট সলিউশন লিখে দেওয়া যায়, মানে সলিউশনটা এটা হবে mx plus ny। এটা যদি প্রুফ করতে হয় তাহলে এই যে হোমোজিনিয়াস হলে কি হয় সেটা আমার লাগবে, আমি বলার চেষ্টা করি, প্রুফ বলার চেষ্টা করতে গেলে আর একটা জিনিস লাগবে। এখানে এত কিছু বলার পরে এখানে একটা হোমোজিনিয়াস যদি হয় একটা ফাংশন, আমি বলছি কোন একটা ফাংশন, ইফ ক্যাপিটাল এফ অফ এক্স ওয়াই, এটা আমি বলছি ইজ এ, মানে থিওরেমের এটা থিওরেম প্রুফ করতে গেলে আরেকটা জিনিস লাগবে, সেটা আমি বলছি, ইফ এফ এক্স ওয়াই ইজ এ হোমোজিনিয়াস ফাংশন,
অফ ডিগ্রি n হয়, তাহলে এই জিনিসটা হয় হচ্ছে x del f del x প্লাস y del f del y ইকুয়াল টু n ইন্টু f হয়। কোত্থেকে পেলাম? এটার প্রমাণ আছে, এটাকে বলা হয় দিস ইজ নোন অ্যাজ অয়েলার্স থিওরেম। অয়েলার্স থিওরেম। এখানে এই থিওরেমটার প্রমাণ করছি না, যেখানে প্রমাণ আছে সেখানে করব, এখানে নেই। মানে হোয়াটএভার দ্য ইফ এনি ফাংশন হুইচ ইজ হোমোজিনিয়াস, এই যে হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনিশন দিলাম, যদি একটা ফাংশন হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n হয়, তাহলে এটা x del f del x y del f del y ইকুয়াল টু nf। n f বলতে n ইনটু ফাংশন অফ x y। তাহলে দেখ এইটা হয়। আচ্ছা, del f del x del f del y এর সম্বন্ধে আশা করি সকলের আইডিয়া আছে, কারণ পার্শিয়াল ডেরিভেটিভ আমি অলরেডি বলেছি, সেটা তোরা শুনেছিস। পার্শিয়াল ডেরিভেটিভটা কি জিনিস সেটা তোরা শুনেছিস, কারণ হচ্ছে এটা চ্যাপ্টার ওই 2a করার সময়ই বলা আছে, সেটা নিশ্চয়ই অল্প আইডিয়া আছে, আর কিছু না থাক। তাহলে এইটা কি বলছে, হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n হলে এই জিনিসটা হবে। আমি এখন এটা ধরে নিচ্ছি এটা হয় না, এই জিনিসটা অয়েলার্স থিওরেম আমি জানি, ধরে নিচ্ছি। অয়েলার্স থিওরেম অ্যাকচুয়ালি জানি না, এটা কি করে হয় কেন হয় আমি তো জানি না। বলছে f যদি হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n হয়, তাহলে আমার এটা প্রমাণ করা যাবে। If fxy is a homogeneous function of degree n, then x del f del y plus y del x del f del x plus y del f del y equal to n ইভা। তাহলে লক্ষ্য করে দেখ, এখানে যদি এইটা হয়, এটা একটা থিওরেমের স্টেটমেন্ট, এটা একটা থিওরেমের স্টেটমেন্ট, সেটা দিস ইজ নোন অ্যাজ দ্য অয়েলার্স থিওরেম ফর 2 ভেরিয়েবলস। অয়েলার্স থিওরেম অফ 3 ভেরিয়েবলস আবার চেঞ্জ হয়ে যাবে, এটা নয়। f del f del x plus y del f del y plus z del f del z equal to n of f হবে, n ইনটু f হবে, মানে ওখানে তিনটা ভেরিয়েবল যদি ফাংশন হয়। বোঝা গেল? এবার দেখ আমি থিওরেমের প্রুফে আসি। এখানে দেখ বলা আছে m and n দুটো হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n where n not equal to -1। আচ্ছা, সিন্স আমি লিখতে পারি সিন্স m and n এই দুটো হচ্ছে আর দ্য হোমোজিনিয়াস ফাংশনস of degree n, therefore এই অয়েলার্স থিওরেম থেকে আমি কি পাবো, therefore by অয়েলার্স থিওরেম, আমি এটা লিখতে পারবো, একটা পাবো হচ্ছে x del m del x plus y del m del y equal to n into m। আর একটা লিখতে পারবো x del n del x plus y del n del y this is equal to n into n। লিখতে পারবো, আমি লিখতে পারবো। আচ্ছা, আমি এইটা ধরে নিচ্ছি, এটা এই দুটো লিখতে হবে, এটা থাকলো। আমি ধরে নিচ্ছি এই যে এইটা তোকে দেখাতে হবে, এই যে m dx plus n dy, তোর সলিউশনটা কি দেখাতে হবে, mx plus ny equal to c, এটা দেখাতে হবে, mx plus ny equal to c। আমি ধরে নিচ্ছি let u equal to mx plus ny, আমি এটা ধরে নিচ্ছি। আমাকে যেটা দেখাতে বলেছে না, ওইটা প্রিমিটিভ মানে সলিউশন, বা কমপ্লিট প্রিমিটিভ মানে জেনারেল সলিউশন, কমপ্লিট প্রিমিটিভ, তাহলে ওইটা সলিউশন mx plus ny টা আমি ওইটা u ধরে নিলাম, ঠিক আছে তো? আচ্ছা, u যদি হয়, আমি যদি এটাকে ডেরিভেটিভ করি del u del x, যদি আমি এখন করতে চাই, আমি ধরে নিলাম লেট দিস, আমি এই u টাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এটা মানে del u অফ mx plus ny। আচ্ছা, এটাকে যদি ডেরিভেটিভ করিস, কাকে এই ইউ যদি এটা ধরি, তাহলে এটাকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ। আচ্ছা, এম ফাংশন অফ এক্স ওয়াই, আর এক্স তো ফাংশন অফ এক্স, আর এন ও ফাংশন অফ এক্স, আর এটা যদি ওয়াই তো ওয়াই, এটা যদি ডেরিভেটিভ করিস, তাহলে যোগফল গুণফলের যা সূত্র এটা চলে আসবে। দেখ প্রথমে দেখ এমটা পড়ে থাকবে, আর এক্স এর ডেরিভেটিভ উইথ এক্স, সরি এটা ডেল ইউ ডেল এক্স বলছি, ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল এক্স, তাহলে এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স মানে 1। আচ্ছা, পরে x পরে থাকবে, এটা হবে del m del x। প্রথম টার্মটা, প্রথম যে এইটা টার্মটা ডেরিভেটিভ m into 1 plus x into del m del x। বোঝা গেছে নিশ্চয়? বুঝতে পেরেছিস সেটা? ঠিক আছে তো? m into 1 plus x into এটা। আচ্ছা, প্লাস দ্বিতীয় টার্ম মানে ny এর ডেরিভেটিভ, ny এর ডেরিভেটিভ দেখ
n ইন্টু y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x কত হবে? ডেল ডেল এক্স অফ y কত হবে? আমি যদি করি nটা পড়ে থাকলো ওটাও গুণফলের সূত্র হবে, nটা ইন্টু ডেল 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 এক্স অফ y এর মান কত হবে? ডেল ডেল এক্স অফ y এর মান কত হবে? ডেল y ডেল এক্স হবে, দিস ইজ 0 হবে। তাহলে কি শিখেছিস তুই জানিস? কে বললি অন্তরা ঘোষ, তুই কবে, আজকে কি ফার্স্ট জয়েন করলি না এর আগে ক্লাস করেছিস? তা করেছিস, কি করে বললি তুই এটা? তুই কি করে বললি y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x ডেল y ডেল x হবে? যখন f ইজ এ ফাংশন অফ xy চলে আসে, x এন্ড y আলাদা আলাদা ভাবে ভাবতে হবে। আমি এর আগেও পড়েছিলাম, যখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব y টা কনস্ট্যান্ট ধরবো, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে x টা কনস্ট্যান্ট ধরবো, একদম প্রথম 2a তেই বলেছিলাম। তাহলে সেইটা যখন বললাম, তাহলে y এর সাপেক্ষে y কে যখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ y ইজ কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। কিন্তু যদি বলিস m কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, সেটা লিখলাম কেন? আচ্ছা, m তো শুধুমাত্র ফাংশন অফ y বা ফাংশন অফ x নয়, m এর মধ্যে x ও আছে y ও রয়েছে। m টা যেরকম সেই হিসাবে ডেল m ডেল x হবে। ডেল m ডেল x 0 হয়ে যেতেই পারে যদি m যদি ফাংশন অফ y অনলি হয়ে যায়, কিন্তু ইন জেনারেল m ইজ এ ফাংশন অফ xy, তাহলে ইন জেনারেল m ইজ এ ফাংশন অফ xy। তাহলে এই জিনিসটা আমার, তাহলে এটা 0 প্লাস আর কি পড়ে থাকবে, এটা y ইন্টু ডেল n ডেল x, দেখ এটা পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি এটা যেটা পড়ে থাকলো সেটা m প্লাস x ডেল m ডেল x প্লাস y ডেল n ডেল x, এইটা পড়ে থাকলো। দেখ u কে যদি x এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করিস, তাহলে m প্লাস x ডেল m ডেল x প্লাস হচ্ছে y ডেল m ডেল y। আর একটা জিনিস বলা ছিল এক্সাক্ট, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে কি বলা ছিল, দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন অলসো এক্সাক্ট। এক্সাক্ট থেকে আরেকটা কন্ডিশন পাবো, সিন্স এইটা এক্সাক্ট মানে m dx প্লাস n dy এটা এক্সাক্ট, তাহলে কি পেয়ে যাব, এটা পেয়ে যাবে ডেল m ডেল y এর মান, এটা তুই পেয়ে যাবে ডেল n ডেল x এর সঙ্গে সমান। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে কি পাওয়া যায়, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট হবে ইফ এন্ড অনলি ডেল m ডেল y ইকুয়াল টু ডেল n ডেল x। আচ্ছা, এইখানে যেটা পেয়েছি, এই যে ডেল n ডেল x, এই যে ডেল n ডেল x এর মান আমি তাহলে ডেল m ডেল y বসিয়ে দিতে পারবো তো? যদি বসিয়ে দিই সেখানে কি পাবি, দেখ এটা m পড়ে থাকবে প্লাস এটা দেখ x ইন্টু ডেল m ডেল x থাকবে। পরের পেজে লিখি, হ্যাঁ বরং, তার মানে আমি যেটা পাচ্ছি আগে লিখে নি, ডেল ইউ ডেল এক্স এর মানটা আমি আগের পেজে যেটা পেলাম লাস্ট লাইনটা সেটা লিখি। ডেল ইউ ডেল এক্স এর মানটা আগের পেজে কি পেয়েছি, এইটা না m প্লাস ওই জিনিসটা m প্লাস x ডেল m ডেল x প্লাস y ডেল n ডেল x, আমি পেয়েছি m প্লাস x ডেল m ডেল x প্লাস y ডেল n ডেল x, এইটা ডেল ইউ ডেল এক্স এর মান। আচ্ছা, এইখান থেকে আমি বলছি এটা ডেল ইউ ডেল এক্স সমান আমি লিখতে পারবো m প্লাস x ডেল m ডেল x প্লাস y ডেল m ডেল y, কারণ এই ডেল m ডেল y ইকুয়াল টু আবার আছে ডেল n ডেল x, কারণ এটা কি এক্সাক্টের জন্য, এটা কোন কার জন্য পাচ্ছি, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের এটা হয়। তাহলে ডেল n ডেল x এর মান আমি এটা বসিয়ে দিলাম, তা যেই বসালাম দিস ইমপ্লাই ডেল ইউ ডেল x এর মান তুই পেয়ে যাচ্ছিস সেটা m প্লাস এইটার মান কত, m ডেল m ডেল x প্লাস x ডেল m ডেল x প্লাস y ডেল m ডেল y এর মান কত, nm লেখা যাবে, n ইনটু m। আগের পেজে আয়, এই যে হোমোজিনিয়াস পেয়েছিলাম বাই অয়েলার্স ইকুয়েশন, অয়েলার্স থিওরেম, x ডেল m ডেল x প্লাস y ডেল m ডেল y ইকুয়াল টু nm। তাহলে এইটা আমি বসিয়ে দিয়েছি, তাহলে বসিয়ে দিলে আমার জিনিস এইটা পেলাম। দেয়ারফর দিস ইমপ্লাই ডেল ইউ ডেল x এর মান তুই পেয়ে যাবি 1 প্লাস n ইনটু m। ডেল ইউ ডেল x পেলাম। সিমিলারলি ইউ সমান গিভেন আছে, কি আছে, ইউ সমান ধরেছি m ইনটু x প্লাস n ইনটু y, সরি n ইনটু y। এখান থেকে ডেল ইউ ডেল y এর মান বার কর, ডেল ইউ ডেল y এর মান বার কর। ডেল ইউ ডেল y এর মান কি হবে, আগের মধ্যে ডেল ডেল y অফ mx প্লাস ny,
এটাকে যদি করিস, আমি একবারে করছি, এটা হবে ডেল এম ডেল ওয়াই, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস এটাই পড়ে থাকবে যে এন প্লাস হচ্ছে ওয়াই ডেল এন ডেল ওয়াই। ডেরিভেটিভটা করে নিবি, এইটার ডেরিভেটিভ একটাই থাকবে, আর একটা এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই জিরো, এটা দুটোই হবে, সরি এটা এন থাকবে, এন নয় এন, এন পড়ে থাকবে ডেল ওয়াই আর ওয়াই পড়ে থাকলো ডেল এন ডেল ওয়াই। এইবার দেখ এইখানে ডেল এম ডেল ওয়াই, আগে যেরকম ডেল এন ডেল এক্স এর মান, ডেল এন ডেল এক্স এর মানটা এটা বসিয়েছিলাম, এখন বসা ডেল এম ডেল ওয়াই এর মান এন ডেল এন ডেল এক্স বসা এক্সাক্ট থেকে, এই যে এইটা থেকে, এটা থেকে বসা, তাহলে এটা হবে এক্স ডেল এন ডেল এক্স প্লাস এটা হয়ে যাবে এটা প্লাস ওয়াই ডেল এন ডেল ওয়াই প্লাস এন। এটাও দেখ আবার কি হয়ে যাবে, দিস ইজ অলসো এন ইন্টু এন প্লাস হচ্ছে এন, কারণ আগের থিওরেমেই আছে, এই যে আগের পেজেই আছে, এই যে এক্স ডেল এন ডেল এক্স প্লাস ওয়াই ডেল এন ডেল ওয়াই ইকুয়াল টু এন এন, এন ক্যাপিটাল এন, বোঝা গেল? তাহলে হোমোজিনিয়াস থেকে এখান থেকে যদি কমন নিস তাহলে ওয়ান প্লাস এন ইন্টু এন, এই জিনিসটা পাবি। তাহলে তুই দুটো জিনিস পেয়ে গেলি, এটার মান হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই এর মান। তাহলে দেখ এই থিওরেমটা প্রমাণ করতে গেলে আমার কত কিছু লাগলো এখনো পর্যন্ত, মাত্র এক পেজের থিওরেম। আমি থিওরেম কেন প্রমাণ করিনি তার কারণ একটা, আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু এত টাইম জানতে হবে। একটা থিওরেম প্রমাণ করতে গেলে দেখ কত কিছু জানতে হচ্ছে। আমি যদি এগুলো আগে জানতাম আমার এত সময় লাগতো, কখন প্রমাণ হতো? আমি যদি অয়েলার্স ফাংশন, হোমোজিনিয়াস ইকুয়েশন এগুলো সব যদি আমি জানতাম তাহলে আমার এতক্ষণ কখন প্রমাণ হয়ে যেত। এখানেও প্রুফ শেষ নয়, আর একটা জিনিস জানতে হবে, আর একটা নতুন জিনিস, দিস ইজ নোন অ্যাজ এ চেন রুল। মানে ইউটা তো বলা আছে এরকম এম এক্স প্লাস এন ওয়াই, মানে এম ও ফাংশন অফ এক্স ওয়াই, এটা ইন্টু এক্স আছে, এন ও ফাংশন অফ এক্স ওয়াই, তার মানে ইউ আলটিমেটলি ফাংশন অফ এক্স ওয়াই। ইউটা কি আছে? আলটিমেটলি ফাংশন অফ এক্স ওয়াই। যদি ইউটা ফাংশন অফ এক্স ওয়াই হয় তাহলে এখান থেকে ডিইউ সমান এটা লেখা যায়, ডিইউ সমান লেখা যায় ডেল ইউ ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। কোত্থেকে আসলো? এরও প্রমাণ আছে। মানে আমি যে এত একটা থিওরেম প্রমাণ করতে গিয়ে কত কিছু ইউজ করছি দেখ, যেগুলো আমরা এই মুহূর্তে জানি না, ঠিক আছে? তো এইটা করতে দিস ইজ চেন রুল, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিফারেন্সিয়েশনের চেন রুল, এটা ডিইউ সমান এটা হয়। আপাতত এটা বলতে গেলে অনেক কিছু বলা লাগবে, তাহলে ডিফারেন্সিয়াল আর ডেরিভেটিভ কি জিনিস তার ডেফিনেশন বলা লাগবে, সেইখান থেকে এই জিনিস আসে। এটা মানে খুব সোজা কাজ নয় যে আমি 2 মিনিটে বলে দেবো। অয়েলার্স থিওরেম হোমোজিনিয়াস ফাংশনটা বলা খুব সোজা ছিল, আমি বলে দিলাম। অয়েলার্স থিওরেম ওটা ধরে নিলাম যে হোমোজিনিয়াস ফাংশনের এটা হয়, ওটারও প্রমাণ আছে, ঠিক আছে? কিন্তু এইটা ডিইউ সমান কেন এটা হয় এটাও প্রমাণ করা যায়। এটা মানে আমি লিখে দিলাম এরকম, এমনি নয়। ডিইউ সমান লেখা যায় ডেল ইউ ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই, এটা লেখা যায়। বোঝা গেল? এটা লেখা যায়। এটা কি করে লেখা যায় সেটা প্রমাণ করতে গেলে অনেক কিছু লাগবে। ডিইউ সমান এটা হয় আমি ধরে নিচ্ছি, ডিইউ সমান যদি এটা হয় তাহলে লক্ষ্য করে দেখ, আমি দেখ কি করতে পারবো, এই মানগুলো এখানে বসিয়ে দিতে পারবো। এই মানগুলো বসা, ডেল ইউ ডেল এক্স এন্ড ডেল ইউ ডেল ওয়াই, এই যে মানগুলো আমি পেয়েছি এইগুলো বসিয়ে দে। ডেল ইউ ডেল এক্স এর মান কোনটা? এটা। ডেল ইউ ডেল ওয়াই এর মান কোনটা? এটা। মানে এটা হয় ধরে নিচ্ছি, এখন আমি ধরে নিচ্ছি এটা ট্রু, ঠিক আছে? ইউ যদি ফাংশন অফ এক্স ওয়াই হয় তাহলে ডিইউ সমান ক্যান বি রিটেন অ্যাজ দিস। এটা কিভাবে প্রমাণ হলো পরে দেখা যাবে, এটা আছে এমন নাই নেই, কোনো না কোনো ইয়ারে তো সিলেবাসে রয়েছে। ডেল ইউ ডেল এক্স এর মান কোনটা? ডেল ইউ ডেল এক্স এর মান এটা। যদি বসিয়ে দিস তাহলে এটা হবে 1 প্লাস এন ইন্টু এটা হচ্ছে দেখ এম ডিএক্স, আর ডেল ইউ ডেল ওয়াই হচ্ছে এইটা। যদি মান বসিয়ে দিস তাহলে 1 প্লাস এন ইন্টু এন ডিওয়াই। তাহলে ডিইউ সমান তুই লিখতে পারছিস, তাহলে ডিইউ সমান যদি দেখ, ডিইউ যদি এটা লেখা হয়, বোঝা গেছে? এত দূর পর্যন্ত এইটা যদি আমি ধরে নিই, এটা কেন আসলে আমি বোঝাতে পারলাম না এই মুহূর্তে, কিন্তু এটা যদি আমি ধরে নিই তাহলে নিশ্চয়ই এটা লেখা যায়, এটা নিশ্চয়ই বোঝা গেছে। এখান থেকে 1 প্লাস এনটা কমন নিয়ে নে, 1 প্লাস এনটা কমন নিলে এটা হবে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এই জিনিসটা লেখা যাবে। 1 প্লাস যদি এটা কমন নিয়ে নিস এটা সমান লেখা যাবে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। তার মানে দ্যাট দেওয়ার পর এখান থেকে আমি তুই পেয়ে যাচ্ছি, এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, দিস ইজ অ্যাকচুয়ালি 1 বাই এন প্লাস 1 বা 1 প্লাস এন ইন্টু ডি অফ ইউ। দেখ এই ভাগটা পসিবল ইফ n not equal to -1, if n equal to -1 এই ভাগটা পসিবল নয়। ওই জন্য বলেছিল থিওরেমের স্টেটমেন্টে বলা আছে n equal to -1 হবে না।
ইফ n ইকুয়াল টু -1 এই ভাগটা করা যায় না, ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখ আমার কি আসে, n নট ইকুয়াল টু -1 হলে এই জিনিসটা আসছে। এইবার তাহলে এইটা সমান আমি লিখতে পেলাম এইটা সমান এটা লিখতে পাচ্ছি কখন, যদি দুটো কন্ডিশন ট্রু হয়, একটা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস হয় আর দ্বিতীয়টা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট হয়। কারণ আমি এই এত কিছু পেয়েছি, এই যে এইটা পেলাম বা এইটা পেলাম, এই দুটো, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা আমি পেলাম দুটো জিনিস অ্যাপ্লাই করে। কোন কোন জিনিসটা? একটা অ্যাপ্লাই করেছি হোমোজিনিয়াস এবং একটা অ্যাপ্লাই করেছি এক্সাক্ট। নইলে আচ্ছা এইটা কি পেতাম? এই যে ডেল ইউ ডেল এক্স এর মান এইটা আর ডেল ইউ ডেল ওয়াই এর মান এইটা, এই দুটো পেলাম কি করে? দুটো কন্ডিশন ধরে। একটা হচ্ছে হোমোজিনিয়াস ধরেছি বলে অয়লার থিওরেম পেয়েছি, আর এক্সাক্ট ধরেছি মানে এই দুটো এই জিনিসটা ধরেছি। এই দুটো জিনিস আমি ধরেছি বলেই কিন্তু এই রিলেশনটা আর এই রিলেশনটা পেয়েছি। তার মানে এই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল তো আমার mdx প্লাস ndy, দিস ইজ অ্যাকচুয়ালি 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটাকে এই ফর্মে আমি লিখতে পারছি যদি আমি কি লিখতে পারি, এই ফর্মে লিখতে পারছি যদি ওই দুটো কন্ডিশন ধরি। কোন কন্ডিশনটা? ফার্স্ট কন্ডিশন, দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ হোমোজিনিয়াস, এন্ড সেকেন্ড কন্ডিশন ইজ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এক্সাক্ট। তাহলে দেখ, তাহলে আমি এখন এইটা সমান যদি এটা পাই, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে ছিল এইটা ইকুয়াল টু 0, মানে mdx প্লাস ndy দিস ইজ 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা সমান যেহেতু আবার এটা, তাহলে 1/n + 1 ইনটু du দিস ইজ 0। এটা 0 হওয়া মানে du ইকুয়াল টু 0, তাই না? গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোথায় কনভার্ট হয়ে গেল? du ইকুয়াল টু 0। আচ্ছা du ইকুয়াল টু 0 কে যদি ইন্টিগ্রেশন করে দিস তাহলে u ইকুয়াল টু c। आंसर কি হবে? u ইকুয়াল টু c। হোয়াট ইজ u? u মানে দেখ mx প্লাস ny। u এর মান কত? u এর মান mx প্লাস ny। তাহলে কি হলো? তাহলে সলিউশনটা কি হয়ে যাবে? mx প্লাস ny ইকুয়াল টু c। কারণ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন mdx প্লাস ndy ইকুয়াল টু 0 ক্যান বি রিটেন অ্যাজ du ইকুয়াল টু 0। তাহলে ইন্টিগ্রেট করে দিলে u এর মান কত? u ইকুয়াল টু c আসবে। u এর মান কত? mx প্লাস ny। তাহলে সলিউশনটা কি হয়ে গেল? mx প্লাস ny। বোঝা গেল? বুঝেছিস রে? এটা বুঝেছিস? দেখ, বোঝানো যাবে না এমন কিছু নাই, প্রতিটা থিওরেমই বোঝানো সম্ভব, কিন্তু কতটা করে সময় লাগবে এটাই সমস্যা। প্রতিটা থিওরেমই বোঝানো সম্ভব, পড়ানো সম্ভব, কিন্তু প্রতিটা থিওরেম করতে গেলে কতটা, দেখ একটা থিওরেম করতে আমার কতক্ষণ সময় লাগলো, 1 ঘন্টা সময় লাগলো একটা থিওরেম করতে প্রায়। ঠিক আছে? তো আমি এটা বললাম তোদের শুধুমাত্র যে কিভাবে পড়তে হয় সেটা জানানোর জন্য। অঙ্ক করতে হয় কিভাবে তোরা জানিস, 11-12 পর্যন্ত শিখে গেছিস, তোরা অঙ্কই করেছিস। আমি অঙ্ক পড়তে হয় কিভাবে সেটা শেখানোর চেষ্টা করছি। আমি এর আগেও তোদের বলেছিলাম যে অঙ্ক করতে তোরা জানিস, বাট অঙ্ককে পড়তে হয় কিভাবে সেটা জানিস না। আমার কাজ হচ্ছে অঙ্কটাকে পড়তে শেখানো, অঙ্কটা করতে শেখানো নয়, বা আমার কাজ অঙ্ক করে দেওয়া নয়। বোঝা গেল? তোদের অঙ্ক পড়া শেখানো, অঙ্কটাকে পড়তে শিখতে হবে। বুঝে গেল? একটা থিওরেম করতে গেলে আমার কত কিছু লাগছে, ঠিক আছে? এর আগেও আরো থিওরেম আছে, এটা যেমন একটা থিওরেম পেলাম, এর সঙ্গেই আরো একটা থিওরেম আছে, থিওরেম 2.5.2। আমি আর করাবো না, থিওরেমের মধ্যে আমি যাচ্ছি না, আমি রুলস গুলো বলছি। এই যে প্রথম যে রুল 1 বলে লেখা আছে, রুল 1, রুল দিয়ে অঙ্ক করা কঠিন কাজ খুব। কেন কঠিন? আমার কোনো একটা রুল স্যাটিসফাই করবে না সেটা দেখতে দেখতেই তো আমার অর্ধেক সময় চলে যাবে অঙ্কের। ধর আমি কোন একটা হোমোজিনিয়াস ইকুয়েশন দেখতে পেলাম, সেই হোমোজিনিয়াসটা এক্সাক্ট হলে আমার এইভাবে সলিউশনটা হবে। আমি টেস্ট করলাম, এক্সাক্ট হলো না, তাহলে এইভাবে হবে না, তখন আবার আলটিমেটলি y = vx পুট করতেই হবে। বুঝেছিস সমস্যাটা কোন জায়গায়? এখানে যেটা বলেছে হোমোজিনিয়াস, তবে হোমোজিনিয়াস এন্ড এক্সাক্ট হলে আরেকটা সুবিধা আছে। হোমোজিনিয়াসের রুল দুটো আছে এই হোমোজিনিয়াসে। 1 নম্বর রুলটা বলছে যে থিওরেমটা এখনই পড়লাম, 1 নম্বর রুলটা হচ্ছে এই mdx প্লাস ndy এটা ইকুয়াল টু 0 যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, এটা হচ্ছে বোথ হোমোজিনিয়াস এন্ড এক্সাক্ট। এটা যদি হয়ে যায়, হোমোজিনিয়াস এন্ড এক্সাক্ট যদি হয়ে যায়, তাহলে এর সলিউশন হয়ে যাবে mx প্লাস ny ইকুয়াল টু c। এটা একটা রুল। দেন 2 নম্বরটা বলছে এই একই ইকুয়েশন mdx প্লাস ndy ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস,
হোমোজিনিয়াস বাট নট এক্সাক্ট, এক্সাক্ট নয়, হোমোজিনিয়াস বাট নট এক্সাক্ট যদি হয়, অ্যান্ড আর একটা জিনিস যদি হয়, এই যে mx বার করব প্লাস ny বার করব, দিস ইজ নট ইকাল টু 0 হয়, তাহলে বলছে যে এইটা হবে 1 বাই mx প্লাস ny, এটা হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে 1 নম্বর যদি হয়, ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ 1। তাহলে এই দুটো সাথে তুই করলি কি, তুই দেখলি হোমোজিনিয়াস বাট mx প্লাস ny ক্যালকুলেট করে 0 চলে আসো, তাহলে হবে না। কিন্তু দেখলি হোমোজিনিয়াস কিন্তু mx প্লাস ny ক্যালকুলেট করলি 0 পেলি না। অনেক অঙ্ক এইভাবে করা যেতে পারে, mx প্লাস ny। উদাহরণ হিসেবে ধর এই অঙ্কটাই, উদাহরণে যেটা একটা দেওয়া আছে আমি বলছি, সেটা হচ্ছে এই জিনিসটা, এই x এর স্কোয়ার y মাইনাস x স্কোয়ার y ইন্টু dx মাইনাস অফ এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু ডি ওয়াই, দিস ইজ 0। এখানে এম এর মান কত, এক্স স্কোয়ার ওয়াই, এন এর মান কত, মাইনাস অফ এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব। এখানে যদি ডেল এম ডেল ওয়াই বার করিস, এটা হচ্ছে এক্স স্কোয়ার, আচ্ছা ডেল এন ডেল এক্স বার করিস, এটা মানে মাইনাস 2x স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, ডেল এন ডেল এক্স এর মান দেখ আনইকুয়াল, ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, আনইকুয়াল। আনইকুয়াল হলে এক্সাক্ট হবে না, এক্সাক্ট নয় বাট হোমোজিনিয়াস, তাহলে এই দ্বিতীয়তে চলে আসবে। এক্সাক্ট নয় বাট হোমোজিনিয়াস যদি হয়, তাহলে আমাকে দ্বিতীয়টা দেখতে হবে, mx প্লাস ny নট ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। 0 হলে আবার এইভাবে হবে না, তখন আবার হোমোজিনিয়াস y ইকুয়াল টু vx পুট করতে হবে। এবার দেখ যদি এরকম হয়, mx প্লাস ny টা বার কর, নাও mx প্লাস ny টা বার করবি। mx এর মান কত, m তো এটা x স্কোয়ার y ইন্টু এক্স, ঠিক আছে তো, প্লাস ny, প্লাস ny মানে হচ্ছে n এর মান কত, n এর মান এইটা, এই যে মাইনাস অফ এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব, সেটা পুরোটা ইন্টু ওয়াই। এটা যদি গুণ করে দিই, সেটা দেখ এক্স এস কিউব ওয়াই, এটা মাইনাস এক্স এস কিউব ওয়াই, এটা মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা কেটে গেল, তাহলে দিস ইজ মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 নট ইকুয়াল টু 0। এই যে দ্বিতীয় কন্ডিশনটা হয়ে যাচ্ছে, হোমোজিনিয়াস কিন্তু এক্সাক্ট নয়, হোমোজিনিয়াস হলো কিন্তু এইটা এক্সাক্ট হলো না, আনইকুয়াল চলে এসেছে, এক্সাক্ট নয়, এবং ডেল এম ডেল এম এক্স প্লাস এন ওয়াই বার করলাম নট ইকুয়াল টু 0, তাই যদি হয় তাহলে বলা আছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা হবে মানে তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে মাইনাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4, এটা মাইনাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4, গিভেন ইকুয়েশনটাকে মাইনাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দে। গিভেন ইকুয়েশনটা দেখ, এই যে এটা বোঝা, তাহলে কি দেখ এই অঙ্কটা যদি নরমালি ডিরেক্ট y ইকুয়াল টু vx পুট করে করতি কত বড় হতো। রুল করার একটা সুবিধা আছে, অঙ্ক ছোট হয়ে যাবে, কিন্তু সেই রুল করলাম কিন্তু রুলের কন্ডিশন স্যাটিসফাই করলো না, তাহলে কিন্তু ওই যেটুকু করলাম সেটুকু সময় নষ্ট, সেখানে আর অঙ্ক এগোবে না, ওখানে শেষ, অন্য নিয়মে করতে হবে। এই যে y ইকুয়াল টু vx পুট করলে এই অঙ্কটা হয়তো 2 পেজ হয়ে যাবে বা 1.5 পেজ হয়ে যাবে, কিন্তু অঙ্কটা হবে। কিন্তু এই নিয়মে দেখা যাচ্ছে এটা 0 চলে এসছে, এটা নয় আনইকুয়াল, এটা 0 চলে এসছে, ইন দ্যাট কেস অঙ্কটা যেটুকু ক্যালকুলেশন করলাম সেটুকু আর হবেই না, নতুন ভাবে এইভাবেই করতে হবে। তাহলে দেখ, তাই যদি এটা y টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, তাহলে এই অঙ্কটাকে আমার মাইনাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে দিতে হবে। মাইনাস 1 টু দি পাওয়ার 4 দিয়ে যদি গুণ করে দিস, তাহলে পরের ইয়েতে কি হয়ে যাচ্ছে, দেখো হয়ে যাবে, এটা ছিল হচ্ছে অঙ্কটা আবার লিখছি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ডিএক্স মাইনাস, এটা ছিল হচ্ছে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু ডিওয়াই, দিস ইজ 0। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমি পেলাম হচ্ছে মাইনাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4, মাইনাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে যদি ভাগ করে দিস, তাহলে এইটা দেখ কি হয়ে যাচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব ইন্টু ডিএক্স, ঠিক আছে তো, এইটা হয়ে যাচ্ছে, আলাদা আলাদা করে দে, এটা প্লাস প্লাস এক্স এস কিউব বাই ওয়াই টু দি পাওয়ার 4, যেহেতু মাইনাস দিয়ে ভাগ করে দিচ্ছি, ইন্টু ডিওয়াই, এটা প্লাস, এটা হয়ে যাচ্ছে 1 বাই ওয়াই ডিওয়াই, দিস ইজ 0। এটা হয়ে গেছে, এই দুটোকে একসঙ্গে রাখ, এই দুটোকে একসঙ্গে রেখে তুই এটা কমন নিয়ে নে, মাইনাস অফ এক্স স্কোয়ার বাই ওয়াই, তুই কমন নিয়ে নে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার কমন নিয়ে নে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার যদি কমন নিয়ে নিস, তাহলে এইখানে পড়ে থাকে কত, এইখানে দেখ পড়ে থাকে হচ্ছে, এখানে যদি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার যদি কমন নিস, তাহলে এটা হয়ে যাবে
dx বাই হচ্ছে y মাইনাস এটা x বাই y স্কোয়ার ইন্টু dy প্লাস এটা dy বাই y দিস ইজ 0। এখান থেকে দেখ মাইনাস অফ এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার, এটা মানে আর এইটা দেখ হচ্ছে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডি ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু 0। দিস ইমপ্লাই এটা মাইনাস অফ এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু ডি অফ এটা দেখে লেখা যায় ওয়াই বাই এক্স, এটা কথা লেখা ডি অফ ওয়াই বাই এক্স বলছে এক্স বাই ওয়াই প্লাস ডি ওয়াই বাই ওয়াই দিস ইজ 0। আচ্ছা নিশ্চয়ই বুঝতে পারছিস এই অঙ্কটার ইন্টিগ্রেট ডি অফ সামথিং এটার হোল স্কয়ার অফ ডি অফ দিস, তাহলে ইন্টিগ্রেট করলে কি আসবে, এটার ইন্টিগ্রেশন হয়ে যায়, এটা লগ অফ ওয়াই হয়ে যায়, একটা কনস্ট্যান্ট ধরবে, অঙ্কটা করে দেওয়া যাবে। এটা যদি ইন্টিগ্রেট করিস ইন্টিগ্রেটিং উই গেট এটা কি আসবে, এটার ইন্টিগ্রেশন আসবে, এটা আসবে 1/3 তাই তো মাইনাস 1/3 এটা x বাই y এর কিউব চলে আসবে, কারণ এতে d অফ x বাই y আছে আর x বাই y মানে এতে তার x স্কয়ার dx ফর্মে আছে, তাহলে x কিউব বাই 3 এই ফর্মটা, এটা প্লাস লগ y এটা ইকুয়াল টু ধর একটা নিয়ে নে হচ্ছে কনস্ট্যান্টটা নিয়ে নে হচ্ছে ধর লগ সি নিয়ে নে, যেটা এটা আমি আর করছি না, আনসার নিশ্চয়ই বোঝা গেছে, বোঝা গেল। এক্ষেত্রে দেখো রুলটা স্যাটিসফাই করলো, আমার অঙ্কটা ছোট হয়ে গেল, কিন্তু এই রুল কতবার চেক করবো, এই একটা রুলই যদি থাকতো আমি একটা রুল চেক করে দেখলাম হলো না, এরকম 5-6টা রুল আছে, এটাই হলো না তো ওইটা দেখতে হবে, ওইটা হলো না তো এটা দেখতে হবে, যে রুলসে হবে সেই রুলসে গিয়ে তোকে আলটিমেটলি লাস্টে করতে হবে। আরো রুলস আছে, আমি আরো রুলসের কথা বলছি এবং প্রতিটা রুলস যা বলবো সব প্রমাণ করা যায়, এমন কোনোটা নেই যেটা প্রমাণ করা যায় না। তুই চলে আয় পেজ নাম্বার 85, আমি বলছি সবগুলো বলবো না, দেন যে অঙ্কগুলো করতে বলবো ট্রাই করবি, রুলস অ্যাপ্লাই করলে পারলে করবি, নইলে অন্য যে কোনো ভাবে করবি তাতেই হবে। তুই একটা অঙ্ক কোনো কিছু অ্যাপ্লাই, আচ্ছা এই অঙ্কটা যেটা আমি এখনই করলাম এটা আমি কোনো রুল অ্যাপ্লাই করলাম না, কিন্তু এটা আমি বুঝে যেতাম, চোখে দেখে যদি অঙ্কটা বুঝে যেতাম যে -1 বাই, আচ্ছা মাইনাসটা ফ্যাক্টর নয় জানিস, এই মাইনাসটা ফ্যাক্টর নয়, আমি যদি +1 বাই ওয়াই স্কয়ার দিয়ে ভাগ ওয়াই টু দি পাওয়ার এই মাইনাস এটা দিয়ে গুণ করাও যা, শুধু 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করাও তাই, 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে যদি হচ্ছে আমি গুণ করে দিতাম তাও অঙ্কটা হয়ে যেত, 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে যদি গুণ করে দিতাম তাহলেও সেম ভাবে আনসার আসতো। আমি চোখে দেখে বুঝতে পারতাম 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, তাহলে আমার তো আর অত কিছু করতে হতো না। আমি অনেক ক্ষেত্রে ওই জন্য ওইভাবেও করতে বলেছি, 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করতে বলেছি, মানে যেটা হচ্ছে কোন সেকেন্ড চ্যাপ্টারটা না, হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টারটা 1 বাই ওয়াই টু বি, যেটা চোখে দেখে বুঝতে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেখানে তো এই নিয়মটা আছে, এইভাবে করতে হয়, চোখে দেখে বুঝে যাওয়া হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, সেটা যদি বুঝতে পারিস তাহলে আরো ভালো। এবার দেখ রুল 2টা কি আছে, এরকম অসংখ্য রুল আছে, রুল 2টা দেখ কি বলছে, পেজ নাম্বার এটা পেজ নাম্বার 85 এটা রুল 2টা কি বলেছে, ইফ 1 বাই n মানে ওইখানে রুল 1টা আছে, রুল 2টা কি বলেছে 1 বাই n ইনটু এইটা ডেল m ডেল y মাইনাস ডেল n ডেল x, এইটা ইজ এ ফাংশন অফ x মানে f অফ x, মানে এইটা যদি কোন একটা x এর ফাংশন হয়ে যায়, মানে x এর ফাংশন অনলি, মানে 1 বাই n ডেল m ডেল y মাইনাস ডেল n ডেল x, এটা যদি ফাংশন অফ x y হয়ে যায়, দেন বলেছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন হচ্ছে fx, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন fx dx, এইটা বলছে m dx প্লাস n dy, এটা ইকুয়াল টু 0 ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। মানে কি আগে অন্য একটা জিনিস ছিল, আগে ছিল হোমোজিনিয়াস কিন্তু এক্সাক্ট নয়, যদি হয় এবং এক্সাক্ট নয় মানে ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স যদি হয়ে যায়, ঠিক আছে তো, কিন্তু আগের ক্ষেত্রে যেটা ছিল ইকুয়েশনটা হোমোজিনিয়াস হতে হবে, এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে হোমোজিনিয়াস কিছু বলেনি, এটা আরবিট্রারি ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, এটা হোমোজিনিয়াস নয়, মানে এম এন্ড এন এগুলো হোমোজিনিয়াস হওয়ার দরকার নেই, অফ ডিগ্রি সেম ডিগ্রি, এটা হওয়ার দরকার নেই, যদি না হোমোজিনিয়াস হলে তো আগের নিয়মে চলে যাবে, যদি বলছে দিস ইজ এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, হোয়াট এভার দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বি সাচ দ্যাট এই জিনিসটা ইজ এ ফাংশন অফ এক্স যদি হয়, তাহলে বলছে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, এটা রুল 2।
প্রমাণ করা যায়, আমি প্রমাণের মধ্যে যাব না। যাদের ইচ্ছা প্রমাণ করা তারা দেখতে পারিস, যাদের মনে হচ্ছে যে আমি এটা প্রমাণটা করব তারা দেখতে পারিস। উদাহরণ দেখ, উদাহরণ হিসেবে এটা মানে রুলটা বুঝেছিস। রুলটা বলেছে এই এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন হট এভার দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে আর হোমোজিনিয়াস নেই। হট এভার দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন mdx প্লাস ndy মে বি, মানে এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এনি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম দিস। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি এই জিনিসটা ফাংশন অফ এক্স ওয়াই, তাহলে এইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। উদাহরণ হিসাবে এটা নেওয়া হয়েছে, দেখ এটা এক্স কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু একটা এরকম অনেক হয় প্লাস টুয়াইজ ওয়াই কিউব ডি ওয়াই, দিস ইজ 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে এম এর মান কত? এক্স কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4, আর এন এর মান কত? 2y কিউব। আচ্ছা লক্ষ্য করে দেখ, দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ নট হোমোজিনিয়াস। প্রতিটা টার্মে তোরা যেভাবে বলিস প্রতিটা টার্মের ডিগ্রি সমান নাই, এটার ডিগ্রি 3, এটার ডিগ্রি 5, এটার ডিগ্রি 3, তাহলে দিস ইজ নট এ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাট তুই এটা বার করা হয়েছে ডেল এম ডেল ওয়াই। ডেল এম ডেল ওয়াই এর মান কত? এটা দেখো হয়ে যাবে, এটা হয়ে যাবে 4xy কিউব। ডেল এম ডেল ওয়াই এর মান, ডেল এন ডেল এক্স এর মান বার কর। ডেল এন ডেল এক্স এর মান কত? 0। ডেল এন ডেল এক্স এর মান হচ্ছে 0। দেন কি বলেছে, এই কাজটা করতে হবে, বিয়োগ করে n দিয়ে ভাগ, 1/n ইন্টু ডেল এম ডেল এক্স, ডেল এম ডেল ওয়াই সরি, মাইনাস ডেল এন ডেল এক্স। এটা মান কত? 1/n মানে 1/2y কিউব। এটা ডেল এম ডেল ওয়াই এর মান কত? ডেল এম ডেল ওয়াই মানে হচ্ছে 4xy কিউব মাইনাস ডেল এন ডেল এক্স এর মান 0। যেটা দেখ y কিউব কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, এটা চলে আসছে 2x। এটা 2x মানে দিস ইজ এ ফাংশন অফ x অনলি। যেহেতু ফাংশন অফ x, তাহলে বলছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার fx dx হয়ে যাবে। দ্যাট মিন্স এই অঙ্কটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x dx হয়ে যাবে। দ্যাট মিন্স এটা e টু দি পাওয়ার x স্কয়ার ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস প্রবলেম। এবার আমার প্রশ্ন অন্য জায়গায়, আমি এত কিছু করলাম, এটা ক্যালকুলেট করলাম, এটা ক্যালকুলেট করলাম, এটাও ক্যালকুলেট করলাম, দিয়ে এখানে এই শুধু ফাংশন অফ x আসলো না, দেখা যাচ্ছে এইটা এমন কিছু এসছে তার এক্স ওয়াই চলে এসছে 1/, বা কিছু একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই বোথ চলে এসছে, তাহলে তো এই রুলসটা হবে না। এই রুলসটা হবে না, মানে অঙ্ক এভাবে করা যাবে না। এখন দেখ, যেহেতু এইটা ফাংশন অফ এক্স চলে আসলো, রুল বলছে এইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, এইটা মানে এইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। দ্যাট মিন্স আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এই 1 নম্বরকে এখন ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, এই যে 1 নম্বরকে আমি গুণ করব ই টু দি পাওয়ার এক্স স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে দেখবে যে অ্যারেঞ্জ হয়ে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। করার চেষ্টা করিস, দেখবি পেয়ে যাবি। এবার প্রশ্ন, এটা হলো না, মানে এই শুধুমাত্র ফাংশন অফ এক্স পেলাম না। তার ফর এক্সাম্পল আমি সামান্য একটু চেঞ্জ করে দিই অঙ্কটা। ধর এই অঙ্কটা এটা ছিল, তাহলে এটা ছিল এক্স কিউব প্লাস 4 টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স প্লাস 2y কিউব প্লাস এক্স স্কোয়ার। আমি নিজের ইচ্ছা বা এক্স কিছু লিখলাম, নিজের ইচ্ছা মতো লিখলাম, আমার ইচ্ছা হলো আমি লিখলাম, ইন্টু ডিওয়াই, দিস ইজ 0। এটা এই অঙ্ক। এবার আমি বলছি এই অঙ্কটায় যদি আমি ডেল এম ডেল ওয়াই বার করি, ডেল এম ডেল ওয়াই নিশ্চয়ই 4xy কিউব বেরোবে। ডেল এন ডেল এক্স বার করলে লক্ষ্য করে দেখ আমার বেরোবে হচ্ছে 3x স্কোয়ার। দেন এখন যদি এইটা মাইনাস এটা বাই এন করি, শুধুমাত্র ফাংশন অফ এক্স বেরোবে কি? এটা মাইনাস বেরোবে কি? হ্যাঁ কি না? বেরোবে না, তাহলে এই নিয়মে হবে না। রুলগুলোর মানে হচ্ছে ইয়ের সমস্যা এই জায়গায়, মানে বেরোবে না তাই হবে না, বেরোবে না তাই অন্যভাবে হবে সেটা বলা যাবে না, তাহলে আবার একটা টেস্ট করতে হবে। এটা রুল 2 গেল, মানে যে অঙ্কগুলো এই রুল স্যাটিসফাই করবে সেই অঙ্কগুলো এই রুলে হবে। পরের রুলটাই আসি, পরের রুলটা সেম ব্যাপার, মানে তবে হ্যাঁ, তবে একটা জিনিস লক্ষ্য করেছিস, এই রুলগুলো যেগুলো রুল নাম্বার 2 যেটা আছে সেটা আরবিট্রারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য, হোমোজিনিয়াস নয়, হোয়াট এভার দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন মেবি, এটা অ্যাপ্লাই করা যেতে পারে। রুল 2টা রুল 3, এটাও দেখি পেজ নাম্বার 87 এ আছে। এখানে কি বলেছে, একই ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই একই ব্যাপার mdx প্লাস ndy, এটা ইকুয়াল টু 0। mn হোমোজিনিয়াস হওয়ার দরকার নেই, নরমাল এনি হোমোজিনিয়াস ইকুয়েশন। দেন বলছে যদি এটা হয় 1/m ইন্টু ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স। আগে যেরকম করলাম 1/n ইন্টু এটা করেছিলাম, আগেটা করেছিল 1/n, এটা বলছে যদি ফাংশন অফ ওয়াই হয়, মানে এফ অফ ওয়াই যদি হয়ে যায়, বুঝা গেল? আগেরটা ছিল ফাংশন অফ এক্স,
তাহলে বলছি ই টু দি পাওয়ার এফ এক্স ডিএক্স হয়ে যাবে। এটা বলছি এম দিয়ে ভাগ করলে যদি ফাংশন অফ ওয়াই হয়ে যায় তাহলে বলা আছে ইন্টিগ্রেশন ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস এফ ওয়াই ডিওয়াই, এটা হবে। সবার প্রুফ আছে, সবগুলোরই প্রুফ আছে। যদি এটা হয় তাহলে এটা হবে। তাহলে একটা অঙ্ক আমি করতে গিয়ে এই দুটো বার করলাম, বিয়োগ করলাম, এম দিয়ে ভাগ করলাম, ফাংশন অফ এক্স হয়ে গেলে ওটা করলাম। যদি না হয় আবার এম দিয়ে ভাগ করলাম, যদি ফাংশন অফ ওয়াই হয়ে গেলে এটা করলাম। যদি এ দুটোর কোনোটাই না হয় তাহলে এই দুটো নিয়মে হবে না। বোঝা গেল? এই গেল রুল 2। রুল 3 আরো রুলস আছে। রুল 4 দেখ কি বলেছে, পেজ নাম্বার 88। কি বলেছে? বলেছে ইফ এইটা mx মাইনাস এন ওয়াই এটা নট ইকুয়াল টু 0 হয় এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য, mdx একই ডিফারেনশিয়াল ইকুয়েশন নট ইকুয়াল টু 0 হয়, দেন বলেছে এটা হবে 1 বাই mx মাইনাস এন ওয়াই, এটা হয়ে যাবে ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইটা বোঝা গেল? কি বলছে প্রতিটা এরকম আরো আছে। রুল 4 গেল, তারপরে রুল 5 আছে পেজ নাম্বার 91 পেজে, ওখানেও একটা কিছু বলা রয়েছে। এই 5টা রুল আছে, এই 5টা রুল দিয়ে এই সব অঙ্কগুলো হবে, 2h and i এর অঙ্কগুলো হবে। বোঝা গেল? 2h and i এর অঙ্কগুলো হবে। এবার প্রশ্ন হচ্ছে আমি রুল টেস্ট করে অঙ্ক করব না নরমালি করব। এবার বলি h বা i এর অঙ্কগুলো তুই রুলস দিয়েও করতে পারিস, নরমালি পারলে নরমালিও করতে পারিস। তুই দেখবি এই অঙ্কগুলো একটু কঠিন, এতদিন পর্যন্ত যা অঙ্ক করলাম তার থেকে একটু কঠিন। আমি আর রুলসে বলছি না, তোরা দেখবি রুলসগুলো পড়বি, যদি কেউ প্রুফ করার চেষ্টা করিস, প্রুফটা চেষ্টা করতে পারিস যে কিভাবে প্রুফ করছে একটু দেখি, যদি বুঝতে পারিস খুব ভালো, নইলে রুলসগুলো দেখবি একটু। 2h and i এর অঙ্ক হবে, কিন্তু বারবার একই কথাই বলছি যে এইভাবে অঙ্ক করতে গেলে সমস্যা একটা জায়গায়, আমি রুল চেক করবো, অঙ্কটা ততক্ষণে সলভ হয়ে যাবে। এই ব্যাপারগুলো বুঝলি আমি কি বলতে চাইছি তোদের? তাহলে এইগুলো একটু দেখার চেষ্টা কর, এইগুলো দেখে 2i and h and i এর অঙ্ক করা যাবে। আমি একটা কথা বলি, আমি কিন্তু h আর i নিয়ে বসে থাকবো না। এই চ্যাপ্টারে নতুন করে শেখানোর কিছু নেই, আমার যতগুলো শেখানো হয়ে গেছে। তুই এরপরের দিন অঙ্ক হবে না, এই কারণ আমি এটুকু জানি h and i এ অনেক অনেক বেশি অঙ্ক আটকাবে। ঠিক আছে? আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে চ্যাপ্টার 2 তে যা আছে, নতুন যা ছিল সব শেখানো হয়ে গেছে, নিয়ম কানুন সব শেখানো হয়ে গেছে। এখানে 5-6টা রুলস আছে, এই 5-6টা রুলস দিয়ে অঙ্ক হবে, কোনো না কোনো রুলস দিয়ে অঙ্ক হবে, নইলে এমনি হবে বা আগের কোনো মেথডে হবে বা কোনো না কোনো মেথডে হবে। কোনো একটা অঙ্ক থাকলে দিবে, সেটা সলভ করতে হবে, এইটা আমার কাজ। সেটা কিভাবে হবে বলা খুব কঠিন। তুই রুলস ফলো করে করতেই পারিস, তুই না রুলস ফলো করেও করতে পারিস। যেভাবে হবে অঙ্কটা, যেভাবে তাড়াতাড়ি হবে, সোজা মনে হবে, সেভাবে করবি। আমি যদি এখন চ্যাপ্টার h and i নিয়ে তোদের পরপর করতে থাকি, তোদের আমি বলছি সামনের দুদিনে h আর i এর অঙ্ক এত অঙ্ক আটকাবে আমার শেষ হবে না। ঠিক আছে? তোরা এগুলো আস্তে আস্তে করতে থাক, সময় যত যাবে তত ব্রেনটা খুলবে, তত হচ্ছে অঙ্কগুলো বেশি করতে পারবি। h and i এর অঙ্ক নিয়ে অত এই মুহূর্তেই মাথা ব্যথা করার দরকার নেই, কারণ h আর i এর অঙ্কগুলো চ্যাপ্টার 2h and 2i এর অঙ্কগুলো তুলনামূলক কঠিন একটু। তোরা দেখবি পুরনো 2g পর্যন্ত যে অঙ্কগুলো করবি তার থেকে তুলনামূলক কঠিন। এক্ষেত্রে নতুনত্ব কিছু নেই, কিছু অঙ্ক কিছু রুলস অ্যাপ্লাই করে করা হয়, কারণ চোখে দেখে বুঝতে পারছি না ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, তাহলে রুলস অ্যাপ্লাই করলে আমার করা যাবে। আমার একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে চোখে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু পরীক্ষায় অঙ্ক দিয়েছে, কি করব? পরীক্ষায় অঙ্ক দিলে পরিষ্কার কথা যেটা বুঝতে পারবো সেটাই করবো। কোন অঙ্ক পরীক্ষায় আমাকে সব অঙ্ক করতে হবে না, অল্টারনেটিভ থাকবে। যদি এই টাইপের কোনো অঙ্ক থাকে, আমার দেখা যাচ্ছে রুলস অ্যাপ্লাই করে হবে, অথচ আমি চোখে দেখে বুঝতে পারছি না বা হোমোজিনিয়াস করতে পারছি না বা কিছু করতে পারছি না, তবে কিছু তো আইডিয়া আসবে, যত প্র্যাকটিস করবি তত বেশি আইডিয়া আসবে অঙ্কটা করার সময়। তুই দেখতে পাচ্ছিস হোমোজিনিয়াস, তাহলে একটু টেস্ট করে দেখি না এক্সাক্ট হয় কিনা, তাহলে তো আমার অঙ্কটা এক্সাক্ট টেস্ট করতে তো খুব বেশি সময় লাগে না। হোমোজিনিয়াস আর এক্সাক্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আনসার লিখে দিতে পারবো। আচ্ছা হোমোজিনিয়াস হলো কিন্তু এক্সাক্ট হলো না, তাহলে এই mx প্লাস ny কে বার করে দেখি না, তাহলে তো আমি জানি mx প্লাস ny নট ইকুয়াল 0 হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, তাহলে y ইকুয়াল টু vx পুট করার আগে তো অঙ্কটা হয়ে যাবে না।
বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, আমার কথার মিনিং হচ্ছে এটা। আমি যেটা যে 2D অঙ্কগুলো করেছি সেগুলো সব হোমোজিনিয়াস ছিল, সেগুলো ধর এক্সাক্ট নয়, সেগুলো এক্সাক্ট নয়, তাহলে আমি mx প্লাস ny ওখানে বার করার চেষ্টা করি। যে যে অঙ্কে mx প্লাস ny নট ইকুয়াল টু 0 হবে সেই অঙ্কে 1/mx প্লাস ny ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। ইন দ্যাট কেস যে অঙ্কগুলো খুব বড় বড় হয়েছিল মেবি সেগুলো অনেক ছোট হয়ে যেতে পারে, যেগুলো দু পেজ হয়েছিল। বুঝে যাক আমি কি বলতে চাইছি এখন, বুঝে গেল? কোনো কোনো অঙ্ক দেখবি দু পেজ হয়েছিল, কিন্তু আমি সেক্ষেত্রে এগুলো বলিনি, কারণ সেক্ষেত্রে আমি সেই নিয়মে অঙ্ক করে চলে গেছি y = bx ফুট করে। কিন্তু আমি দেখছি সেই অঙ্কটাই হোমোজিনিয়াস কিন্তু এক্সাক্ট হয়ে গেলে তো খুবই ভালো কথা, মানে আরো ভালো কথা, হোমোজিনিয়াস আর এক্সাক্ট হয়ে গেল আরো ভালো কথা। এক্সাক্ট হলো না কিন্তু mx প্লাস ny আবার নট ইকুয়াল টু 0 হলো, তাহলে তো আমি আরেকটু সহজ নিয়মে করতে পারি যে ওই y = bx না পুট করে 1/mx প্লাস ny ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওটা দিয়ে গুণ করে দিই, তাহলে তো অঙ্কটা আমার হয়ে যাবে। বুঝলি দেখিস তো 2D যে অঙ্কগুলো বড় হয়েছিল একটু ছোট করা যায় কিনা তুলনামূলক এইভাবে অ্যাপ্লাই করে। মানে আমরা যত অঙ্ক বেশি করবো তত বেশি শিখে যাবো যে কিভাবে পরীক্ষা হলে আমি অ্যাপ্লাই করতে পারবো। এক্সামিনেশন সেন্টারটা আলাদা জিনিস আর অঙ্ক করার আলাদা জিনিস, এক্সাম হল আলাদা জিনিস আর অঙ্কটা বাড়ি বসে করা দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। এক্সামিনেশন হলে অঙ্কটা এখানে আমরা সব রকম নিয়ম শিখবো, সব রকম ভাবে অঙ্ক করবো, কিন্তু এক্সাম হলে আমি সেটাই করবো যেটা করলে আমি খুব সহজে নাম্বারটা পাবো। ঠিক আছে, এই জন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, এটা আমি শিখিয়ে দিতে পারবো না। ওই একই অঙ্ক কেউ হোমোজিনিয়াস এন্ড এক্সাক্ট দেখলো আর করে ফেললো, আর তুই হোমোজিনিয়াস মেথডে করলি দিয়ে হচ্ছে দু পেজ ধরে খাটলি, তাহলে এটা তোর ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। ধর পর একটা আমি উদাহরণ হিসেবে নিচ্ছি, ধর এরকম আছে x প্লাস ওয়াই, এটা 2 ইন্টু x প্লাস ওয়াই সরি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইন্টু dx আছে, প্লাস এটা আছে xy ইন্টু dy আছে। This is 0. This is a homogeneous equation. This is a homogeneous equation. এই অঙ্কটা তুই যদি নরমালি করতে চাস তুই কি করবি বলতো? এটা y = vx ফুট করে করতে হবে, কারণ এই অঙ্কটা অ্যাকচুয়ালি তোর হচ্ছে dy dx মানে হচ্ছে তোর চলে আসে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই মাইনাস অফ xy। নরমালি আমি চোখে দেখে মনে হচ্ছে এটা করতে হবে, লক্ষ্য চোখে সরি এটা আছে 2 দিয়ে দেয়, এটা 2 দিয়ে দেয়, তাহলে এটা আমাকে করতে হবে। কিন্তু এই অঙ্কটা যদি m আমি দেখি, m মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, n যদি দেখি 2xy, তাহলে এখান থেকে ডেল m না এটা আসছে না, কি আসছে দেখি, ডেল m ডেল y মানে কত, ডেল m ডেল y মান কত এখানে, ডেল m ডেল y মানে হচ্ছে 2y এন্ড ডেল n ডেল x এর মান কত, ওই এটা এক্সাক্ট হয়ে গেল না, ডেল m ডেল y মানে হচ্ছে এটা হচ্ছে 2 কত হবে, 2 হচ্ছে y হয়ে গেল, তাহলে এক্সাক্ট, তাহলে এক্সাক্ট করলে আমরা ঠিক আছে, এক্সাক্ট হলে আমি 2 এর মেথডে আমি করতেই পারি, কিন্তু 2 এর মেথডে করলে অঙ্কটা কত বড় হবে। এখন ইন্টিগ্রেশন অফ m dx বার করব টেকিং y as কনস্ট্যান্ট, আবার করব n dy করব টেকিং y as x as কনস্ট্যান্ট, তাহলে লক্ষ্য করে একটা বড় ক্যালকুলেশন আছে। কিন্তু তিনটা নিয়মে করা যায়, একটা 2 এর মেথডে, একটা হচ্ছে হোমোজিনিয়াস y = vx পুট করে আমি দেখে নিলাম দিস ইজ হোমোজিনিয়াস, দিস ইজ এক্সাক্ট, আমার সলিউশন কি হবে বলছে mx + ny = c হবে, করে দে x স্কয়ার ইনটু প্লাস y স্কয়ার ইনটু x করে দে প্লাস ny, তাহলে 2y is xy ইনটু y করে দে, দিস ইজ কনস্ট্যান্ট, তার মানে x³ প্লাস x স্কয়ার y প্লাস 2y is xy স্কয়ার, দিস ইজ দ্য আনসার হবে। কতটুকু সময় লাগবে বুঝতে পারছিস ব্যাপারটা এটা, মানে হয়তো দেখা যায় এই চ্যাপ্টারটা যখন 2D তে ছিল আমি এইভাবে ভাবিনি, হোমোজিনিয়াসের কথাও ভাবিনি, এই অঙ্কটা যখন 2D তে করেছি, এই অঙ্কটা যদি 2D এর মধ্যে এই অঙ্কটা থেকে থাকে আমি জানি না আছে কিনা, তাহলে আমরা y = vx ফুট করে করেছি। এই অঙ্কটা যদি 2 এর মধ্যে থেকে থাকে তাহলে আমি এক্সাক্ট নিয়মে করেছি। এবার পরীক্ষায় এসেছে এই অঙ্কটা আমি কি করব, বুঝে গেল ব্যাপারটা এটাই, বুঝলে? কিন্তু আমার যদি এটা এক্সাক্ট না হতো তাহলে আমার একটা নিয়ম ছিল, ওই mx + ny টা বার করব, ওটা যদি নট ইকুয়াল টু c হয়, যদি না এখানে আমি 2 দিয়েছি তাহলে 2 ছিল না, তার মানে এখানে 2 ছিল না, এখানে 2 না থাকলে এখানে 2টা আসবে না, 2টা না হলে দেখ এক্সাক্ট হলো না, 2টা না হলে কি হলো এক্সাক্ট হলো না, তখন কি বার করব mx + ny বার করব, mx + ny যেটা হবে সেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে, এটা বলা আছে, বুঝলি? যদি নট ইকুয়াল টু 0 হয়, 0 হয়ে গেলে আবার আসবে না। কি নিয়মে করবি সেটা ডিপেন্ড করবে অঙ্কটা কিভাবে করলে তাড়াতাড়ি করা যাবে সেই নিয়মে।
এখন তোরা চ্যাপ্টার 2 তে আমার যত সকল নিয়ম আছে আমি সব বলে ফেলেছি। রুলসগুলো আমি এইভাবে বললাম, কিছু প্রমাণ করার চেষ্টা করলাম, কিছু প্রমাণ না করে বলে দিলাম এটা হলে এটা হয়। কেন প্রমাণ করলাম না তার কারণ ওটাই, এক একটা প্রুফ করতে আমার অনেক সময় লাগবে। বা তোরা টোটাল সবগুলো বুঝবি কিনা এটা নিয়েও কোশ্চেন আছে, ওটা নয় বুঝিয়ে দিলাম, অনেক রকম কায়দা করে বোঝালাম, অনেক কিছু ধরে নিয়ে বোঝালাম, সব অঙ্কগুলো তো বুঝবি এমন কোনো কথা নেই। যারা পারবি বুঝতে তারা বেটার, ব্যাস ভালো, খুব ভালো ব্যাপার, ট্রাই করিস, ঠিক আছে তো, বোঝার চেষ্টা করিস। যারা পারবি না তাদের কিছু বলার নেই, অঙ্কগুলো করার চেষ্টা করিস। আমার দুটো চ্যাপ্টার মেনলি আছে, আমি যদি বলি, আমি চ্যাপ্টার এক্সারসাইজ 1টা হচ্ছে নেই, ধরে নেওয়া যায়, হ্যাঁ নেই বলতে এখানে কিছু নেই সেরকম, ডিগ্রি অর্ডার যদি পরীক্ষায় আসা আসবে ওগুলো সব জানিস। আর এক্সারসাইজ 2টা মেনলি আছে, আর এক্সারসাইজ 3টা আছে, ঠিক আছে তো। আমি পরের দিন তোরা ভাবিস না আমি এক্সারসাইজ 2I, H and I এর অঙ্ক করাবো বসে বসে, কারণ আমার অনেক সময় লেগে যাবে, সময় অলরেডি 1 মাস পেরিয়ে গেছে, আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেটুকু আছে শেষ করতে হবে। আমি পরের দিন চ্যাপ্টার 3 শুরু করব। তোরা এগুলো আস্তে আস্তে করতে থাকবে, আমি নিয়ম কানুন সব বলে দিলাম, তোরা আস্তে আস্তে নিয়ম দেখবি, রুলস দেখবি, উদাহরণ দেখবি, আস্তে আস্তে এগোতে থাক, অঙ্কগুলো আস্তে আস্তে করতে থাক, দেখবি হয়ে যাবে, কোনো না কোনো একটা সময় গিয়ে অঙ্কগুলো হয়ে যাবে। কারণ আমি যদি এখন প্রতিটা অঙ্ক দেখতে থাকি তাহলে সিলেবাস শেষ হবে না, কারণ এই পেপারের একটা ইউনিট, টোটাল 4টে ইউনিট রয়েছে, একটা ইউনিট ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে 4টে ইউনিটের মধ্যে আমি যদি একটা ইউনিট পড়াতে 2 মাস নিই তাহলে 4টে ইউনিট পড়াতে 8 মাস লাগবে। এবার এতদিন কেন স্লো পড়িয়েছি নিশ্চয়ই বুঝতে পারছিস, কারণ এটা প্রথম ছিল বলে। তাহলে আমি যদি ওইভাবে পড়াই, 1 মাসে যদি আমি এসে একটা চ্যাপ্টার পড়াই, এই চ্যাপ্টার 2টা প্রতিটা চ্যাপ্টার, তাহলে আমার বুঝতে পারছিস কবে শেষ হবে, সিলেবাস শেষ হবে না। তাহলে সেই হিসাবে পড়তে হবে। পড়ানো আমার কাজ, অঙ্ক করা তোদের কাজ, বোঝানো আমার কাজ, পড়তে শেখানো আমার কাজ, অঙ্ক করা তোদের কাজ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তোরা এগুলো আস্তে আস্তে কর, হবে কিছু না কিছু অঙ্ক হবে। আমি দেখবো আলটিমেটলি যদি আমি সবাই লক্ষ্য করি কিছুদিন পরে কি দেখবো সবাই মিলে সব অঙ্ক হয়ে গেছে কোনো না কোনো। তোরা যে অঙ্ক হবে হবে না, যার অঙ্ক হবে হবে না, গ্রুপ আছে, আলোচনা করবি কার কোনটা হয়েছে না হয়েছে, তাহলে আরেকটু সুবিধা হবে। যার যেটা হয়েছে সে সেটা ছবি পোস্ট করে দিলি। তবে হ্যাঁ, প্রথম থেকে ছবি পোস্ট করা আরম্ভ করবি না, 2-1 দিন পড়ার চেষ্টা করে ট্রাই করবি, ছবি পোস্ট করা আরম্ভ করলি, দেন কর, দেখবি আলটিমেটলি ম্যাক্সিমাম অঙ্কই হয়ে গেছে। Thanks for watching this video.